পৃথিবীর অন্যতম মহান শাসকদের মধ্যে একজন ছিলেন নেপোলিয়ন। যত বড় বড় বিখ্যাত শাসকের নাম করা যায়, যারা পৃথিবীকে একবার জয় করতে পেরেছিল, তাদের মধ্যে একজন ছিলেন নেপোলিয়ন। আলেকজান্ডারের পরবর্তীকালে জুলিয়াস সিজার বা অন্যান্য শাসকদের মতন নেপোলিয়নের নাম কিন্তু সদর্বে উচ্চারণ করা যায়। এই মহান শক্তিশালী শাসক, যিনি রাশিয়া পর্যন্ত দখল করতে উদ্যত হয়েছিলেন, এই মহান শাসকের কি পরাজয় সম্ভব? ইতিহাস কিন্তু প্রমাণ করে দিয়েছিল, শক্তি কখনো একজনের হাতে কুক্ষিগত থাকে না। শক্তির ভরকেন্দ্র ক্রমাগত পরিবর্তন হতে থাকে। তাহলে আমরা জানব এবার যে নেপোলিয়ন কি পরাস্ত হতে পেরেছিল। আমার এই আগের ভিডিওগুলির মাধ্যমে নেপোলিয়নের কৃতিত্ব দেখিয়েছি, রাশিয়ায় যে তিনি আক্রমণ করেছিলেন সেটা দেখিয়েছি। এইবার আমি আমার ভিডিওতে দেখাবো নেপোলিয়নের পরাজয়। ভিডিওটি পুরো দেখতে থাকো। পুরো দেখতে থাকলে বুঝতে পারবে নেপোলিয়ন কিভাবে পরাস্ত হয়েছিল। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে 1812 সালে নেপোলিয়ন রাশিয়ার আক্রমণ করেছিল সমস্ত শক্তি দিয়ে এবং তার মহতী সেনাদল দিয়ে। কিন্তু রাশিয়াতে সে শেষ পর্যন্ত পর্যুদস্ত হয়। এর আগে একটি ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইবেরীয় দ্বীপ। তিনি এই আইবেরীয় দ্বীপ দখল করতে গিয়েও তার পরাজয়ের পথ সুগম হয়েছিল। নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে আইবেরীয় উপদ্বীপ অর্থাৎ পর্তুগাল ও স্পেনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজন ছিল। পর্তুগাল ছিল ইংল্যান্ডের পুরনো বন্ধু এবং ব্রিটিশ বাণিজ্যের অন্যতম কেন্দ্র। নেপোলিয়ন পর্তুগালের রাজাকে ইংল্যান্ডের সঙ্গে সকল বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা এবং ব্রিটিশ পণ্যাদি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। পর্তুগাল রাজ এই নির্দেশ অমান্য করলে নেপোলিয়ন পর্তুগাল দখলের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে গেলে তাকে স্পেনের ওপর দিয়ে সৈন্য নিয়ে যেতে হতো। এই কারণে তিনি স্পেন রাজ চতুর্থ চার্লসের সঙ্গে ফন্টেনব্লু নামে একটি চুক্তি স্বাক্ষর করেন। এটি হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। স্থির হয় যে ফ্রান্স ও স্পেনের যুগ্ম বাহিনী পর্তুগাল আক্রমণ করবে এবং জয়লাভের পর তারা পর্তুগাল ও তার উপনিবেশগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেবে। 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও স্পেনের যুগ্ম বাহিনী স্পেনীয় ভূখণ্ড অতিক্রম করে এবং পর্তুগাল দখল করে। পর্তুগালে মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তিত হয়। এইবার নেপোলিয়নের স্পেন অভিযান। দেখো, এখানে খুব মজার ব্যাপার যে স্পেন তাকে সাহায্য করেছিল পর্তুগাল অভিযানের জন্য এবং একটা চুক্তিও করেছিল ফন্টেনব্লু 1807। কিন্তু তার কি এমন কারণ হলো স্পেনটাও দখল করতে হয়েছিল বা স্পেন আক্রমণ করতে হয়েছিল, সেটাই আমি আলোচনা করব। নেপোলিয়নের আসল লক্ষ্য ছিল পর্তুগাল নয়, স্পেন জয় করা। কারণ স্পেনের নৌবহর ছিল যথেষ্ট শক্তিশালী, আর ইংল্যান্ডের কাছে বারবার সে মাত খাচ্ছিল নৌবাহিনীর জন্যই। তাছাড়া ইউরোপের অন্যান্য দেশের মতন স্পেনের জনসাধারণও তাকে মুক্তিদাতা বলে অভিনন্দন জানাবে, এই মনে করেছিল নেপোলিয়ন। স্পেনের রাজনৈতিক অবস্থা ছিল খুবই বিশৃঙ্খল। বুর্বো রাজবংশের একটি শাখা তখন স্পেনে শাসন করত। স্পেন রাজ চতুর্থ চার্লস ছিলেন অযোগ্য এবং ব্যক্তিত্বহীন। প্রকৃত শাসন ক্ষমতা ছিল রানীর প্রিয়পাত্র ও উচ্চাকাঙ্ক্ষী মন্ত্রী গোদয়ের হাতে। রাজার মৃত্যুর পর স্পেনের সিংহাসন দখলের চক্রান্তে তিনি লিপ্ত ছিলেন।
অপরদিকে যুবরাজ ফার্দিনান্দোর পক্ষে পুরো ব্যাপারটা মেনে নেওয়া সম্ভব ছিল না। তিনি নেপোলিয়নের সাহায্য প্রার্থনা করলেন। এই সুযোগ বুঝে তিনি গোদয়কে বন্দি করেন এবং যুবরাজ ফার্দিনান্দোকে সিংহাসন থেকে বঞ্চিত করেন। তার জায়গায় বসানো হলো স্পেনের সিংহাসনে নেপোলিয়নের জ্যেষ্ঠ ভ্রাতা জোসেফ বোনাপার্টকে জুন মাসে 1808 খ্রিস্টাব্দে। জোসেফের ছেড়ে আসা নেপলসের সিংহাসনে বসেন মুরা। এইবার এই যে স্পেনবাসী তাকে মুক্তিদাতা বলে মনে করবে, সেটা কিন্তু হলো না। নেপোলিয়ন একবার বলেছিলেন, স্পেনীয় ক্ষতই আমাকে শেষ করে দিয়েছিল। নেপোলিয়নের স্পেন দখল ছিল চরম হঠকারিতা ও অজ্ঞাতর পরিচায়ক। তিনি স্পেনবাসীর মানসিকতা বুঝে উঠতে পারেননি। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে স্পেনবাসী নেপোলিয়নের এই সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ মেনে নেয়নি। পিরেনিস থেকে জিব্রাল্টার পর্যন্ত সমগ্র স্পেন বিক্ষোভে ফেটে পড়ে। স্পেনের ধর্মভীরু অশিক্ষিত কৃষকরা দেশ রক্ষার উদ্দেশ্যে যুদ্ধ শুরু করে। সাধারণ মানুষ দলে দলে সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনী, ক্যাথলিক গির্জা, অভিজাত শ্রেণী প্রভাবে স্পেনের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে অসংখ্য জুনটা অর্থাৎ বিদ্রোহী প্রতিরোধ সমিতি। আন্দোলনের ব্যাপকতায় সিংহাসনে বসার মাত্র 11 দিন পর জোসেফ রাজধানী ছাড়তে বাধ্য হন। 1808 খ্রিস্টাব্দে সমগ্র বিশ্ববাসীকে চমকিত করে বেলেনের যুদ্ধে স্পেনীয়রা ফরাসি বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন। মাত্র 23,000 সেনাসহ ফরাসি সেনাপতি দুপ আত্মসমর্পণে বাধ্য হয়। এই ঘটনার প্রভাব ছিল ব্যাপক এবং সুদূর প্রসারী। এটি ছিল স্পেনীয়বাসীর প্রথম জয়। এর ফলে তারা নববলে উদ্দীপ্ত হয়ে জাতীয় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। যুদ্ধে প্রায় 5 লক্ষ সেনা নিহত হয় এবং নেপোলিয়ন যে অপরাজেয় ভাবমূর্তি ইউরোপে প্রচার করতে সক্ষম হয়েছিলেন, তার ভাবমূর্তিতে আঘাত হানে। স্পেনের বিদ্রোহে অনুপ্রাণিত হয়ে পর্তুগাল, অস্ট্রিয়া, প্রাশিয়া সর্বত্র জনজাগরণ শুরু হয়। গড়ে ওঠে চতুর্থ শক্তিজোট। এই শক্তিজোটে নেতৃত্ব দিয়েছিল রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড। পরে তুরস্ক, সুইডেন, অস্ট্রিয়া এতে যোগ দেয়। নেপোলিয়নের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে জার্মানিতেও জাতীয়তাবাদী বিক্ষোভ শুরু হয়ে যায়। নেপোলিয়নের হাতে পরাজয়ের পর প্রাশিয়াতে জাতীয় পুনর্গঠন হয় এবং সেখানকার দেশপ্রেমিকরা নানাবিধ সংস্কারে প্রবর্তিত হয়। চতুর্থ শক্তিজোট নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে। এই জোটের সেনানায়কদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইটগেনস্টাইন, ইয়র্ক, বুলো, ব্লুকার। 1813 খ্রিস্টাব্দের সূচনায় প্রাশিয়া ও রাশিয়ার যুগ্ম সেনাবাহিনী ব্লুকারের নেতৃত্বে সাইলেসিয়া থেকে ফ্রান্সের দিকে অগ্রসর হয়। উত্তর দিক থেকে সুইডেনের সেনাদল ফ্রান্স অভিমুখে যাত্রা করে। দক্ষিণ দিকে অস্ট্রীয় বাহিনী ফ্রান্সকে আক্রমণ করে। এইভাবে চতুর্দিকে আক্রান্ত হয় ফ্রান্স। নেপোলিয়ন ড্রেসডেনের যুদ্ধে 1813 খ্রিস্টাব্দে অস্ট্রিয়াকে পরাজিত করতে সক্ষম হয়। এটিই ছিল নেপোলিয়নের শেষ জয়। জার্মানির লিপজিগে টানা 3 দিন যুদ্ধের পর 1813 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে নেপোলিয়নের বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধে তার প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তার সাম্রাজ্য ভেঙে যায়। জার্মানি নেপোলিয়নের শাসনমুক্ত হয়। ওয়েস্টফেলিয়া, মেকলেনবার্গ, কনফেডারেশন অফ রাইন ফরাসি সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ট্রিয়াও তার হৃত রাজ্য ফিরে পায়। হল্যান্ড স্বাধীন হয়ে যায়। ডেনমার্ক মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেন। লাইপজিগের যুদ্ধ বা লিপজিগের যুদ্ধ ছিল জাতিসমূহের যুদ্ধ, কারণ এই যুদ্ধে 13টা ইউরোপীয় জাতি একসাথে মিলিত হয়ে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। এই সময় মিত্রপক্ষ নেপোলিয়নকে সম্মানজনক ফ্র্যাঙ্কফুর্ট প্রস্তাব সন্ধির
আহ্বান জানিয়েছিলেন 1813 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর। এতে বলা হয়েছিল নেপোলিয়নকে ফ্রান্সের রাজা বলে স্বীকৃতি দেওয়া হবে, ফ্রান্স তার প্রাকৃতিক সীমা বজায় রাখতে পারবে, জার্মানির দিক থেকে রাইন, ইতালির দিক থেকে আল্পস, স্পেনের দিক থেকে পিরেনিস, এই হবে তার সীমারেখা। কিন্তু দাম্ভিক নেপোলিয়ন এ কথা কি মানে? তিনি মানেননি, অগ্রাহ্য করলেন এই কথাকে। এরপর মিত্রবাহিনী 5টি পথ ধরে ফ্রান্সের বিরুদ্ধে আবার অবতীর্ণ হলো। এই আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা নেপোলিয়নের আর ছিল না, কারণ তার সেনাপতিরা রণক্লান্ত, অনুচরেরা একের পর এক তার সঙ্গ ত্যাগ করেছে। এমতাবস্থায় শত্রু সেনা প্যারিস দখল করল 1814 মার্চ মাসে। পরাজিত সম্রাট 6ই এপ্রিল মিত্রশক্তি জোটের সঙ্গে ফন্টেনব্লু সন্ধি স্বাক্ষর করলেন। তাকে ফ্রান্স ও ইতালির মাঝে ভূমধ্যসাগরের উত্তরে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হলো। বার্ষিক পেনশন দেওয়ারও ব্যবস্থা হলো। তিনি কিন্তু হেরেও হারলেন না, বললেন, আমি সিংহাসন ত্যাগ করলাম, কিন্তু আমি কিছুই ছেড়ে গেলাম না। এরপর 100 দিনের রাজত্ব। নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসিত অবস্থায় থাকলেও তিনি কিন্তু ফ্রান্সের প্রতি নজর রাখছিলেন। এদিকে নেপোলিয়নের পতনের পর পূর্ববংশীয় শাসক অষ্টাদশ লুইকে বসানো হলো, কারণ ষোড়শ লুই মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছিল। অষ্টাদশ লুই হচ্ছে তার ভাই, তাকে সিংহাসনে বসানো হয়েছিল, কিন্তু ফ্রান্সের জনগণ তাকে মেনে নিতে পারেনি। এই পরিস্থিতির সুযোগে 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ 1050 জন সেনা নিয়ে ফ্রান্সের ওপর আবার আক্রমণ হানলেন নেপোলিয়ন। তিনি যখন প্রবেশ করলেন ফ্রান্সে, তখন সেখানকার সাধারণ মানুষ, কৃষকেরা তাকে সাহায্য করেছিল, সাদর অভ্যর্থনা জানিয়েছিল, এবং এই পরিস্থিতিতে তিনি নিজেকে ফ্রান্সের পুনরায় সম্রাট হিসাবে ঘোষণা করলেন। 1815 সালে 20 মার্চ তিনি প্যারিসে প্রবেশ করেন। এই সময় থেকে 100 দিন, অর্থাৎ 20 মার্চ থেকে 29 জুন 1815 তিনি ক্ষমতায় ছিলেন। এই ঘটনা 100 দিবসের রাজত্ব নামে পরিচিত। ওদিকে নেপোলিয়নের আগমন বার্তা শুনেই মিত্রপক্ষ আবার সজাগ হয়ে উঠল। তারা নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে আবার নেপোলিয়নকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিল। শেষ পর্যন্ত 1815 সালের 18 জুন ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন, প্রাশীয় সেনাপতি ব্লুকার এর হাতে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের পরাজয় হলো। এই যুদ্ধে নেপোলিয়নের প্রায় 37,000 এবং ব্রিটেনের প্রায় 13,000, প্রাশিয়ার প্রায় 6,000 সেনা মৃত্যু হয়েছিল। ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর 15 জুলাই ব্রিটিশ নৌশক্তির কাছে আত্মসমর্পণ করলেন নেপোলিয়ন। এইবার আর মিত্রশক্তি কোনো রকম ভুল করল না। 1815 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ফ্রান্স থেকে 5,000 মাইল দূরে আটলান্টিকে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসিত করা হলো। সেখানেই 1821 খ্রিস্টাব্দের 5ই মে মাত্র 52 বছর বয়সে তার মৃত্যু হলো। এইভাবেই পৃথিবীর এক অন্যতম কিংবদন্তি নায়কের জীবন শেষ হলো। আজকে এইটুকুনি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্টে জানিও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে।